হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির ৮ম পর্ব। প্রসঙ্গটা বাদ দিয়ে পিয়া আর বুড়ো রিসেপশন ক্লার্কের কথাগুলো স্মরণ করল রানা। দুজন দুরকম কথা বলছে, তার মানে এদের মধ্যে একজন মিথ্যেবাদী। কিন্তু মিথ্যে কথা বলে পিয়ার লাভ কি? আরও খানিক চিন্তাভাবনা করে উপলব্ধি করল রানা, হোটেল কসমোপলিটানে থাকার আর কোনো মানে হয় না ওর। সূত্রের সন্ধানে অন্য কোথাও যাবার সময় হয়েছে। ফটোটা অ্যানভেলাপে ভরে আগের জায়গায় রেখে দিল ও। তারপর দরজা খুলে বেরিয়ে এলো প্যাসেজে। দেখল বুড়ো কাউন্টারে ফিরে গেছে। প্যাসেজে একা দাঁড়িয়ে আছে ওয়াম্পিং হো। রিপালস উপসাগরের কাছে কোনো হোটেলে উঠতে চাই আমি। ওয়ামকে বলল রানা। ব্যবস্থা করতে পারবেন? নিশ্চয়ই পারব, উৎসাহের সাথে জানালো ওয়াম। তাহলে এই মুহূর্তে সেখানে উঠতে চাই আমি। অবাক হয়ে তাকিয়ে থাকলো ওয়াম। লোকটাকে আর কোনো প্রশ্ন? না। বেশ, রিপালস বে চমৎকার হোটেল, যদিও চালু রাস্তাগুলোর উপর নয়। ওখানে আমার জন্য একটা কামরার ব্যবস্থা করুন। হোটেল থেকে বেরিয়ে এসে প্যাকাট গাড়িতে চলল রানা। ড্রাইভিং সিটে বসল ওয়াম। গাড়ি ছুটে চলল রিপালস বের দিকে। রিপালস বে মুগ্ধ করল রানাকে। বে হোটেলে যে ঘরটা পেল ও, সেটার জানালা থেকে সামনে সাগর দেখা যায়। ঝুল বারান্দায় দাঁড়ালে দুপাশে দেখা যায় পাহাড়শ্রেণী। কুয়াশার ভিতর হারিয়ে গেল শৃঙ্গগুলো। নীল সাগরের বিশাল সব ঢেউ অনবরত আশ্রে পড়ছে পাহাড়ের পাথুরে পাদদেশে। ঢেউ ভাঙার একটানা গর্জন শুনে রক্তে জাগে রোমাঞ্চকর আলোড়ন। প্যাকাট গাড়িটা রেখে গেছে ওয়াম। বলে গেছে দরকার হলে ফোন করে যেন রানা, সাথে সাথে চলে আসবে সে। ওয়াম চলে যেতেই টেলিফোন বুকটা টেনে নিয়ে একটা চেয়ারে বসল রানা। শফিক হংকংয়ের এই এলাকায় বেশ কিছুদিন ছিল বলে মনে হয়, কাজেই ফোন বুকে তার টেলিফোন নাম্বার থাকা বিচিত্র নয়। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজেও নামটা পাওয়া গেল না। হোটেলের রিসেপশনিস্টকে ফোন করে জিজ্ঞেস করল মীর শফিকুর রহমান নামটা তার পরিচিত কিনা। রিসেপশনিস্ট দুঃখ প্রকাশ করে জানালো, এই ধরনের নাম এই প্রথম শুনছে সে। হঠাৎ একটা প্রচলিত প্রবাদের কথা মনে পড়ে গেল রানার। হোটেল বয়ের কাছ থেকে সব খবরই পাওয়া যায়। ফোনের রিসিভার তুলে রুম বয়কে চা দিতে বলল ও। 3 মিনিট পরই চা নিয়ে কামরায় ঢুকল তরুণ রুম বয়। প্রশ্নটা আগে মন দিয়ে শোনো, বলল রানা। উপসাগরের কিনারায় বড় একটা বাড়ি। সিঁড়ির ধাপগুলো নেমে গেছে সাগরে। বাড়িটার সাথে ছোট একটা শান বাঁধানো ঘাট। ঘাটে সুন্দর একটা বোটও আছে। মনে করে দেখো, এই রকম কোনো বাড়ি দেখেছ আশেপাশে কোথাও? খানিক চিন্তা করল রুম বয়। তারপরে উজ্জ্বল হয়ে উঠল তার মুখের চেহারা। ঠিক বুঝতে পারছি না, আপনি লনফিনের বাড়িটার কথা বলছেন কি না? ওখানে এখন থাকেন মিস্টার সুধীর নন্দী আর তার বোন। এরাও অবশ্য বাঙালি, কিন্তু ভারতীয়। ওখানে মীর শফিকুর রহমান নামে কেউ থাকতো কি না জানো? ভুরু কুচকে স্মরণ করার চেষ্টা করল রুম বয়। তারপর এদিক ওদিক মাথা নেড়ে বলল, না স্যার, নামটা শুনেছি বলে মনে হয় না। বিকেলে সাঁতারের পোশাক পরে সৈকতে চলে এলো রানা। সাঁতার কাটার জন্যে যারা এসেছে তাদের মধ্যে চীনার সংখ্যা খুব কম, বেশিরভাগই ইউরোপিয়ান। একটা প্যাডালও ভাড়া করল ও। বৈঠা চালিয়ে বেরিয়ে এলো বে থেকে। প্রায় আধ ঘন্টা পর যথেষ্ট দূরে সরে এলো ও। গোটা উপকূল রেখা দেখতে পাচ্ছে এখন। লনফিনের ভিলাটা চিনতে মোটেও অসুবিধে হলো না। সাগরের মাঝখানে উঁচু একখণ্ড জমি, তার উপর সুন্দর একটা বাড়ি। বাড়ির পাশেই চমৎকার বাগান। গোটা জমিটা ধাপে ধাপে নেমে এসে সাগরের সাথে মিশেছে। শান বাঁধানো নির্জন ঘাট। ছোট একটা স্পিড বোট নোঙর ফেলে রয়েছে। বৈঠা চালিয়ে মন্থর গতিতে বাড়িটার দিকে এগুলো ও। সত্যিই কি এই বাড়িটা ভাড়া করেছিল শফিক?
পিয়া ভুল করেনি তো? দেখেই বোঝা যায় অনেক ভাড়া এই বাড়ির। তার মানে হঠাৎ অনেক টাকা পড়েছিল শফিকের হাতে। হঠাৎ চোখের কোণ দিয়ে কি যেন দেখতে পেয়ে সতর্ক সাবধান হয়ে গেল রানা। বাড়ির সবচেয়ে উঁচু ঘরের জানালায় খুদে দুটো বিন্দু রয়েছে। তার একটার ভিতর অকস্মাৎ কি যেন ঝিক করে উঠল। সরাসরি সেদিকে আর তাকালই না। সন্দেহ নেই, বিনিকুলার দিয়ে কেউ লক্ষ্য করছে। সূর্যের আলো লেগেছে শক্তিশালী লেন্সে, ঝিক করে উঠেছে তারই প্রতিফলন। কাকে লক্ষ্য করা হচ্ছে? ওকেই কি? প্যাডালও ঘুরিয়ে নিল রানা। বাড়িটার পাশ ঘেঁষে চলে আসার সময় দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিল। কালো বিন্দু দুটো এখনও রয়েছে। আর কোনো সন্দেহ নেই, ওকেই লক্ষ্য করা হচ্ছে। সৈকতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। তাড়াতাড়ি হোটেলে ফিরে এলো ও। পরদিন সকালেও পরবর্তী কর্তব্য স্থির করতে পারল না রানা। 10টার দিকে আবার ফিরে এলো সৈকতে। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করল কিছুক্ষণ। তারপর খানিক সাঁতার কেটে লম্বা হয়ে শুয়ে পড়ল বালির উপর। আতিকুল্লাহ খান, সুজি কোয়াও, মীর শফিকুর রহমান, পারভিন, বুড়ো মীর মুখলেসুর রহমান, তার নাতি মীর সাদিকুর রহমান ও সরল মেয়ে হতভাগী ওমপং পিয়াকে মন থেকে ঝেড়ে ফেলল ও। পায়ের কাছে আছড়ে পড়ছে সাগর, মাথার উপর অসীম নীল আকাশ। চোখ বুজে প্রকৃতির কাছে নিজের সমগ্র অস্তিত্বসহ আত্মসমর্পণ করল রানা। প্রায় ঘণ্টাখানেক রোদ পোহালো ও। এই সময় খুব কাছেই পায়ের আওয়াজ হলো। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলল ও। দেখল ওর পাশ ঘেঁষে হেঁটে গেল একটা মেয়ে। বেশ লম্বা মেয়েটা, মেদহীন একহারা গড়ন। ভালো করে তাকাতে বুঝল গায়ের রংটা ফর্সা, যদিও মেয়েটা শ্বেতাঙ্গিনী নয়। পরনে 2 পিস বিকিনি। শরীরের বিশেষ বিশেষ আকর্ষণগুলো তাতে পুরোপুরি ঢাকা পড়েনি। হাতে বড় একটা সানহ্যাট। হাঁটার তালে তালে দোলাচ্ছে সেটা। সৈকতে শুয়ে আছে যারা, সবাই ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। আশ্চর্য হবার কিছু নেই, দেখার মতোই ফিগার বটে মেয়েটার। কোমরের নিচে পর্যন্ত ঘন কালো একরাশ চুল তার অতিরিক্ত আকর্ষণ। হাঁটার ছন্দময় ভঙ্গিতে যৌবন যেন উথলে পড়ছে। সাগরের কিনারায় গিয়ে দাঁড়ালো মেয়েটা। এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে অবহেলা ভরে পিছন দিকে ছুঁড়ে ফেলে দিল সানহ্যাট। তারপর নিখুঁত ডাইভ দিয়ে পড়ল পানিতে। কয়েক সেকেন্ড পরে বুঝল রানা, দক্ষ একজন সাঁতারু মেয়েটা। শখানেক গজ দূরে বিশাল একটা পাথর পানির ওপর মাথা তুলে আছে। সেটার উপর উঠে বসল মেয়েটা। পানিতে পা ডুবিয়ে দিয়ে পাথরের গায়ে হেলান দিল সে। নির্জন পাথরের উপর সাগরের রানী বলে মনে হলো তাকে। অদ্ভুত এক আকর্ষণ বোধ করল রানা। মেয়েটার সঙ্গ পাবার লোভ অদম্য হয়ে উঠল ওর ভিতর। কখন যে বালির উপর থেকে উঠে দাঁড়িয়েছে ও, খেয়ালই নেই। খানিক এগিয়ে নামল সাগরে। ধীর গতিতে সাঁতার কেটে এগুচ্ছে বিশাল পাথরটার দিকে। কাছাকাছি পৌঁছে পানির নিচে ডুব দিল ও। মেয়েটার কাছ থেকে কয়েক গজ দূরে পাথরের একেবারে কিনারায় মাথা তুলল রানা। একদিকে কাত হয়ে বসে আছে মেয়েটা, ফলে উন্নত বুকজোড়া বিকিনির আবরণ ফুঁড়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। পানির নিচে ডুব দেবার সময়ই দেখে ফেলেছিল রানাকে। জানত একেবারে কাছেই কোথাও মাথা তুলবে ও, কিন্তু ওর দিকে এতক্ষণে এই প্রথম সরাসরি তাকালো সে। মুখে হাসি নেই, তবে চোখের দৃষ্টিতে রাগেরও কোনো লক্ষণ দেখল না রানা। অদ্ভুত নির্জন জায়গাটা, তাই না? বাংলায় বলল রানা। আপনাকে বিরক্ত করলাম না তো? বলুন, তাহলে আমি পাথরের উপারে গিয়ে বসি। শান্তভাবে চোখে কৌতূহল আর কৌতুক নিয়ে রানার দিকে তাকিয়ে থাকলো মেয়েটা। তার এই সপ্রতিভ ভাব লক্ষ্য করে পরিষ্কার বুঝল রানা, বহু পুরুষের সঙ্গলাভের অভিজ্ঞতা রয়েছে এই মেয়ের। চোখ দুটো শুধু যে অনুসন্ধিৎস তাই নয়, দৃষ্টিতে অর্থপূর্ণ ভাষাও আছে। নিঃসঙ্গতায় বরং বিরক্ত করছিল আমাকে, বলে হাসল মেয়েটা। আশ্চর্য কামোত্তেজক কণ্ঠস্বর। খুব কম মেয়ের গলায় এই দুর্লভ গুণটি থাকে। আপনাকে আগে তো কখনো দেখিনি। হঠাৎ যেন আকাশ থেকে পড়লেন মনে হলো। রানার সুঠাম শরীরটা দেখে নিল আর চোখে।
প্রশংসার ভাব ফুটে উঠল দৃষ্টিতে। ডিউক, বাংলাদেশি? মৃদু হেসে বলল রানা। পাথরের ওপর চিত হয়ে শুয়ে পড়ল মেয়েটা। ভাঁজ করল একটা হাঁটু। রানার বলার ভঙ্গি অনুকরণ করে বলল, কণিকা নন্দী, ভারতীয়। এখানেই থাকি। চোখ বুজল কয়েক সেকেন্ডের জন্যে। তারপর চোখ মেলে রানার মুখে তাকালো। নতুন চেহারা দেখতে পেলে খুশি লাগে। বেশ কিছুদিন আছেন নাকি? নিজেকে ভাগ্যবান মনে হলো রানার। লনফিনের বাড়ির ভাড়াটে সুধীর নন্দীর বোনের সাথে এভাবে পরিচয় হয়ে যাবে ভাবতেই পারেনি ও। কিন্তু সাথে সাথে শক্তিশালী লেন্সে রোদ লেগে ঝিক করে ওঠা আলোর প্রতিফলনটার কথা মনে পড়ে গেল ওর। বাড়িটার সবচেয়ে উঁচু ঘরের জানালা থেকে ওর ওপর নজর রেখেছিল কেউ। হঠাৎ করে এই পরিচয়। এ কি সৌভাগ্য বয়ে এনেছে, নাকি ভয়ঙ্কর কোনো বিস্ময় অপেক্ষা করছে ওর জন্যে? ওয়াটারপ্রুফ পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করল রানা। বেশ কিছুদিন নয়, এই সপ্তাহখানেক আছি আরও। সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল ও। আপনি ভাগ্যবতী। কেন? কৌতূহল ঝিলিক দিয়ে উঠল কণিকার চোখে। এই রকম সুন্দর জায়গায় বাস করেন। ও, হেসে উঠল মেয়েটা। লনফিন নামে একজন বিখ্যাত জুয়ারি আছে, আমরা তার বাড়িটা ভাড়া নিয়েছি। একটু থেমে বলল, হংকং শহরকে নিয়ে একটা বড় বই লিখছে আমার দাদা। ওর দেখাশোনা করতে হয় আমাকে। কপাল কুঁচকে তাকালো রানা। কিন্তু আমার ধারণা ছিল লনফিনের বাড়িটা মীর শফিকুর রহমান ভাড়া নিয়েছিল। একটা ভুরু সামান্য একটু তুলে রানার দিকে তাকালো কণিকা। বিস্মিত হয়েছে বোঝা গেল। মীর শফিকুর? আপনি তাকে চিনতেন? চিনব না কেন, আমিও তো ঢাকার ছেলে। নিশ্চয়ই জানেন শফিক মারা গেছে। শুনেছি, মোটর অ্যাক্সিডেন্টে। আপনার সাথে পরিচয় ছিল? আপনি শফিককে চিনতেন শুনলে সুদীর্ঘা সাংঘাতিক খুশি হবে, বলল কণিকা। ওর সাথে শফিকের ভালো পরিচয় ছিল। আমিও দু একবার দেখেছি তাকে। এক আধটু আলাপও হয়েছিল, কিন্তু তেমন ঘনিষ্ঠ হবার সুযোগ দুজনের কেউই পায়নি। এভাবে হঠাৎ মারা গেল, চীনা বউটার জন্যে এটা একটা মারাত্মক আঘাত। শফিকের স্ত্রীকেও চেনেন আপনি? চিনি বলা ঠিক হবে না, দেখেছি আর কি, একটু তাচ্ছিল্যের সাথেই বলল কণিকা। খুব সুন্দরী ছিল। আর সুন্দরী মেয়েদের মুঠোয় চলে গেলে যা হয়, শফিকেরও তাই হয়েছিল। সাংঘাতিক নিচে নেমে গিয়েছিল সে। শফিকের লাশ নিয়ে ঢাকায় গেছে সুজি, আর বোধহয় ফিরবে না। শুনেছি শফিকের বাবা নাকি কোটিপতি, কাজেই মনে হয় সুজিকে একেবারে পানিতে পড়তে হবে না। সুজি কোয়াও যে মারা গেছে সে কথাটা আর বলল না রানা। সিগারেটে টান দিয়ে একটু একটু করে ধোঁয়া ছাড়ার ফাঁকে বলল, শুনেছিলাম শফিক নাকি হঠাৎ অনেক টাকা পেয়ে সুজিকে একরকম ত্যাগ করেই চলে আসে এদিকে। লনফিনের বাড়িটাও নাকি ভাড়া নিয়েছিল সে। দূর, গাঁজাখুরি গল্প। এসব কথা কে বলেছে আপনাকে? ব্যাপারটা তাহলে সত্যি নয়? প্রশ্নই উঠে না। উঠে বসল কণিকা। সুজির রোজগারে চলতো শফিক। লনফিনের বাড়ি ভাড়া নেবার মতো টাকা পাবে কোথায়? মরা লোক সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, কিন্তু তিক্ত সত্য হলো মানুষ হিসেবে মোটেও ভালো ছিল না সে। এইসব আজগুবি কথা কে বলেছে আপনাকে বলুন তো? হঠাৎ মোটর বোটের ইঞ্জিনের আওয়াজ। দুজনেই সচকিত হয়ে উঠল। ঘাড় ফিরাতেই রানা দেখল সাদা ফেনার ভি রচনা করে দ্রুত গতিতে একটা বোট ছুটে আসছে ওদের দিকেই। সুধীর, আমার দাদা। দাদা বটে, কিন্তু মাত্র 1 ঘন্টার ছোট বড় আমরা। একটু এদিক ওদিক হলে দিদি হয়ে যেতাম আমি। একটা হাত তুলে দাদার উদ্দেশ্যে নাড়ল কণিকা। আগেই বন্ধ হয়ে গেছে বোটের ইঞ্জিন। ধীরে ধীরে এগিয়ে এসে বিশাল পাথরটার গায়ে ভিড়ল সেটা। প্রায় 6 ফিট লম্বা সুধীর নন্দী, পরনে সাদা শর্টস, সবুজ ডোরাকাটা সাদা শার্ট। বোনের দিকে তাকিয়ে হাসল মৃদু। তারপর চোখে কৌতূহল নিয়ে তাকালো রানার দিকে। মুখটা ভরাট, কিন্তু নাক নকশা ভালো। চোখে বুদ্ধির দীপ্তি আছে। তবে চামড়ার নিচে নীল শিরা বাইরে থেকেও দেখা যায়। রানা অনুমান করল
মদের নেশা একটু বেশি করে লোকটা। দাদার দৃষ্টির অর্থ ধরতে পেরে তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিল কণিকা। সুধীর, ইনি ডিউক, বাংলাদেশি। রানার দিকে ফিরে বলল, আমার ঘণ্টাদা। 1 ঘন্টার বড় কি না, তাই ঘণ্টাদা বলে ডাকি, যদিও ওর নাম সুধীর নন্দী। জানো সুধীর, শফিককে এই ভদ্রলোক চিনতেন। করমর্দন করল ওরা। শফিকের সাথে পরিচয় ছিল বুঝি? শুনে খুশি হলাম। বোনের দিকে ফিরল সুধীর। ডিউক সাহেবকে বাড়িতে ডেকেছিস? আজ রাতে আমরা একসাথে বসে খেতে পারি, কি বলিস? রানার দিকে ফিরল সে। আপনার কোনো অসুবিধে নেই তো? আমাদের বাবাও বাংলাদেশের মানুষ ছিলেন, দেশ বিভাগের পরে ভারতে চলে আসেন। বাংলাদেশ সম্পর্কে অনেক কৌতূহল আছে আমার, চুটিয়ে গল্প করা যাবে, কি বলেন? এমন একটা ভাব দেখালো রানা, যেন এত করে যখন বলছেন ঠিক আছে যাব, তাহলে ঠিক 8টার সময় বিচে চলে আসুন আপনি। খুশি হয়ে উঠল সুধীর। বোট নিয়ে অপেক্ষা করব আমি। ডিনার শেষ করে আপনাকে নিয়ে একটু বেড়ানোও যাবে সাগরে, দেখবেন খুব মজা লাগবে। বোনের দিকে তাকালো সুধীর নন্দী। তোর ফিরতে দেরি আছে নাকি? আমার কিন্তু সাংঘাতিক খিদে পেয়েছে। রানার দিকে ফিরে 1 সেকেন্ড ইতস্তত করল কণিকা, তারপর সুধীরের দিকে ফিরে বলল, হ্যাঁ ফিরব, কিন্তু টুপিটা ফেলে এসেছি, আগে তুমি আমাকে তীরে নিয়ে চলো। বিকিনি পরা শরীরে ঢেউ তুলে বোটে চলল সে। ঘাড় ফিরিয়ে আবার রানার দিকে তাকালো, চোখের দৃষ্টিতে পরিষ্কার আমন্ত্রণ। ঠোঁটের 2 কোণ সামান্য একটু প্রসারিত করে সাড়া দিল রানা। গর্জে উঠল বোটের ইঞ্জিন, চলে গেল ওরা। রাত ঠিক 8টায় সৈকতে পৌঁছল রানা। সুধীরের বোট নিয়ে ওর জন্যে অপেক্ষা করছিল এক চীনা যুবক। ভাঙা ভাঙা ইংরেজিতে অনেক কষ্টে রানাকে বোঝালো সে মিস্টার নন্দী নিজে আসতে পারেননি বলে ক্ষমা প্রার্থনা করেছেন। লনফিনের বাড়ির শান বাঁধানো ঘাটে পৌঁছতে মাত্র 5 মিনিট লাগলো ওদের। কয়েকটা সিঁড়ির ধাপ বেয়ে উঁচু জমিতে উঠে এলো রানা। সবুজ ঘাসের উপর চেয়ার টেবিল সাজানো হয়েছে। আরও কয়েকটা সিঁড়ির ধাপ টপকে উঠে এলো টেরেসে। সাদা রঙের ইভিনিং ড্রেস পরেছে কণিকা, লোকাট ফ্রক, বুকের অনেকটাই অনাবৃত। বাঁশের তৈরি আরাম কেদারায় বসে হুইস্কির গ্লাসে ছোট ছোট চুমুক দিচ্ছে। বাঁ হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলছে সিগারেট। ওর পাশে একটু পিছিয়ে অন্ধকারের ভিতর হলুদ ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে এক চীনা পরিচারক, হুকুমের অপেক্ষায়। আশপাশে কোথাও সুধীরকে দেখতে পেল না রানা। হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে সিধে হয়ে বসল কণিকা। আসুন, বলুন, কি দেব আপনাকে? সামনের একটা আরাম কেদারায় বসল রানা। স্কচ আর সোডা চাইল। সাথে সাথে পরিবেশন করল চীনা পরিচারক। এক্ষুনি এসে পড়বে সুধীর, আপনি আমার দিকে তাকিয়ে থাকুন, আপনার চোখ দুটো ভারী সুন্দর। ধন্যবাদ। চাইনিজ স্টাইলে সাজানো হয়েছে টেরেসটা। ফার্নিচারগুলো সবই খুব দামি। দুদিকের দেয়ালে লাল সিল্কের পর্দা। মেহগনি কাঠের প্রকাণ্ড একটা ডাইনিং টেবিল ফেলা হয়েছে। ডিনারের জন্যে টেবিল সাজানো হয়ে গেছে এরই মধ্যে। খুব সুন্দর জায়গায় আছেন আপনারা। কণিকার দিকে ফিরে বলল রানা। এই তো মাত্র কয়েক সপ্তাহ আগে এসেছি, বলল কণিকা। এর আগে কাউলুনের একটা বাড়িতে ছিলাম, সেটাও মন্দ ছিল না, তবে এটার মতো নয়। মাত্র কিছুদিন আগে এখানে এসেছেন? তার আগে কে ছিল এখানে? কেউ ছিল বলে তো মনে হয় না। বাড়ির মালিক হঠাৎ এই সেদিন ঠিক করলো ভাড়া দেবে এটা। লোকটা এখানে থাকে না, ম্যাকাওয়ে তার ব্যবসা আছে। বাড়ির ভিতর থেকে এই সময় বেরিয়ে এলো সুধীর নন্দী। হাসি মুখে করমর্দন করলো ওরা। রান্নার সামনে আরেকটা চেয়ারে বসল সুধীর। চীনা পরিচারক তাকেও স্কচ আর সোডা নিয়ে এসে দিল। মামুলি কুশলাদি বিনিময়ের পর জানতে চাইল সে, আপনি কি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হংকংয়ে বেড়াতে এসেছেন মিস্টার ডিউক? সপ্তাহখানেকের ছুটি পেয়ে গেলাম, এই সুযোগে চলে এসেছি। হংকং বলতে আমিও এককালে পাগল ছিলাম, হেসে উঠে বলল সুধীর। তা শফিককে নিশ্চয়ই খুব ভালোভাবে চিনতেন? মীর মুখলেসুর রহমানকে ভালোভাবে চিনি।
আসার সময় তার সাথে দেখা করেছিলাম। ভদ্রলোক বললেন, ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, ওখানে কিভাবে চলাফেরা করত, ইত্যাদি ব্যাপারে যদি সম্ভব হয় তো একটু যেন খোঁজখবর করি। আচ্ছা। বেশ অবাক দেখালো সুধীরকে। ঠিক কী কারণে এই ধরনের একটা অনুরোধ করলেন শফিকের বাবা? ছেলের সাথে তার একটা ভুল বুঝাবুঝি প্রথম থেকেই ছিল, বলল রানা। 5-6 বছর ছিল এখানে, চিঠি প্রায় লিখেনি বললেই চলে। ছেলে এখানে কি করত, কিভাবে চলতো, সে সম্পর্কে ভদ্রলোকের কোনো ধারণাই নেই। তবে বিয়ের খবরটা শফিক জানিয়েছিল। বুড়ো ভদ্রলোক খুব আঘাত পেয়েছিলেন, সম্ভবত মেয়েটা চীনা বলেই। গম্ভীর মুখে মাথা ঝাঁকালো সুধীর, বোনের দিকে একবার তাকালো, বলল, আঘাত তো পাবারই কথা। এখানে কি করতো শফিক, তা বোধহয় বলতে পারবেন আপনারা। অসহায় একটা ভঙ্গি করে সামান্য একটু হাসল সুধীর। ওর ব্যাপারে আমরা কেন, কেউই বিশেষ কিছু জানে না। বোধহয় বেকার থাকতেই ভালোবাসত শফিক। ওকে আমি পছন্দ করতাম ঠিক, কিন্তু আমার কাছে একটা রহস্য ছিল। ও নিজের সব কথা গোপন করে যাবার একটা প্রবণতা ছিল ওর মধ্যে। সেজন্যেই আমরা যারা বাঙালি আছি এখানে, তাদের অনেকেই ভুল বুঝতো ওকে। ইঙ্গিতে কণিকাকে দেখালো সে। ও তো দেখতেই পারতো না শফিককে। দেখতে পারবো না কেন, গম্ভীর সুরে বলল কণিকা। ওর ধারণা ছিল দেখা মাত্র সব মেয়ে ওর প্রেমে পড়ে যায়। এই ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স আমার একদম সহ্য হয় না। হো হো করে হেসে উঠল সুধীনন্দী। ঠিক হ্যাঁ, মেনে নিলাম তুই ওর প্রেমে পড়িসনি, কিন্তু যাই বলিস, শফিককে আমার ভালোই লাগতো। কেউ তোমাকে আনন্দ দিলেই তাকে তোমার ভালো লেগে যায়। চীনা পরিচারক কাছে এসে জানালো ডিনার তৈরি। উঠে গিয়ে ডাইনিং টেবিলে বসলো ওরা। চীনা স্টাইলে পরিবেশিত হলেও সমস্তই বাংলাদেশি খাবার। সুধীর বেশ ভালো বলিয়ে নানা প্রসঙ্গে আলাপ করলো রানার সাথে, কিন্তু কেন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে কণিকা। ডিনারের শেষ দিকে হঠাৎ মুখ তুলে জানতে চাইল সে, আচ্ছা, কথাটা আপনাকে কে বলেছিল বলুন তো? কি কথা? অবাক হয়ে তাকালো রানা। শফিক যে এই বাড়ি ভাড়া করেছিল। কি বললি? অবাক হয়ে জানতে চাইল সুধীর। পর মুহূর্তে রানার দিকে তাকালো সে। কোত্থেকে শুনেছেন আপনি? একজন চীনা মেয়ের কাছ থেকে, বলল রানা। মেয়েটার সাথে হোটেল কসমোপলিটনে পরিচয় হয় আমার। ওই হোটেলেই তো বউকে নিয়ে কিছুদিন ছিল শফিক। এই রকম একটা ভিত্তিহীন কথা বলার কি মানে হতে পারে, আমি তো ভেবেই পাই না। বিরক্তিতে ভুরুজোড়া কুঁচকে উঠল কণিকার। কাঁধ ঝাঁকালো রানা। এ ধরনের একটা কথা কেন যে বলল আমিও বুঝতে পারছি না। আরও কি বলতে যাচ্ছিল ও, কিন্তু হঠাৎ মনে হলো কে যেন লক্ষ্য করছে ওকে। অলস ভঙ্গিতে ট্যারিসের চারিদিকে তাকালো ও। ওর সামনেই বড় একটা আয়না, তাতে ওর পিছন দিকটাও দেখা যাচ্ছে। উঁচু জমির খানিকটা অংশ ধরা পড়েছে আয়নায়। সেখানেই দাঁড়িয়ে রয়েছে লোকটা, শরীরটা শক্ত সমর্থ, পরনে স্যুট। আয়নার দিকে তাকিয়েই আছে লোকটা, ফলে চোকাচোকি হলো। উঁচু জমির অন্ধকার অংশে সরে গেল সে। আপনি তো নতুন এখানে, তাই জানেন না। হংকংয়ের চীনারা সাংঘাতিক মিথ্যেবাদী, জ্ঞানদানের সুরে বলল কণিকা। বিশেষ করে চীনা মেয়েরা। উঠে দাঁড়ালো সে, রানার দিকে ফিরে বলল, চলুন আমরা লনে গিয়ে বসি। সুধীরও উঠল। আমাকে কয়েকটা টেলিফোন করতে হবে। ট্যারেস থেকে উঁচু ফাঁকা জমিতে নেমে এলো কণিকা আর রানা। ঘাসের উপর আগে চেয়ার পাতা ছিল, সেখানে বসলো দুজন। মাথার উপর চাঁদ উঠেছে, সাগরের পানিতে চিকচিক করছে চাঁদের আলো। ওদের চারদিকে আবছা অন্ধকার, দূরের গাছগুলোকে ভুতুড়ে লাগছে। আশেপাশে কোথাও নড়তে দেখল না রানা। লোকটা কি তাহলে চলে গেছে? কোথায় যেতে পারে? পিছন দিক দিয়ে বাড়ির ভিতর? নিন। সংবিত ফিরল রানার। ঘাড় ফিরিয়ে দেখল হুইস্কির গ্লাস ওর দিকে বাড়িয়ে ধরে অপেক্ষা করছে কণিকা। হাতে গ্লাস নিয়ে শান বাঁধানো ঘাটের উপর এসে দাঁড়ালো ওরা। চাঁদের আলোয় সাগরের দিকে তাকিয়ে দুজনেই চুপ করে আছে।
অনেকক্ষণ পর নিস্তব্ধতা ভাঙল কণিকা। কতদিন হয় দেশের মুখ দেখিনি, ফিরলেই পারেন, বলল রানা। দেশে আছেই বা কে যে ফিরব, উদাস গলায় বলল কণিকা। তাছাড়া আমরা ভাই বোন কেউ কাউকে ছেড়ে থাকিনি কখনো। আমি চলে গেলে সুধীরের অসুবিধে হবে। খানিক পর প্রসঙ্গ বদলে দূর পাহাড়ের দিকে একটা হাত তুলল সে। দেখুন, চাঁদের আলোয় কেমন সুন্দর দেখাচ্ছে ওদিকটা। এই রকম হঠাৎ হঠাৎ আরও কয়েকবার প্রসঙ্গ বদল করল কণিকা। কারণটা ঠিক বুঝতে না পারলেও রানা বুঝল, যে কোনো কারণেই হোক মনটা অস্থির হয়ে আছে কণিকার। একটু পরেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো সুধীর। অপেক্ষা করিয়ে রাখার জন্যে ক্ষমা চেয়ে বোটে চড়ে সাগরে বেড়াবার প্রস্তাব দিল সে। ভাব দেখে মনে হলো রানাকে নিয়ে সময়টা কাটাবার ইচ্ছে ছিল কণিকার, কিন্তু ভাইকে নিরাশ করা হবে বলেই সম্ভবত মুখ ফুটে কিছু বলল না। ড্রাইভারের সিটে বসল সুধীর, পিছনে পাশাপাশি বসল রানা আর কণিকা। ইঞ্জিনটা বড় বেশি আওয়াজ করে, তাই কথা বলার চেষ্টা করল না ওরা। দূর সাগরের দিকে চোখ রেখে কেমন যেন আনমনা হয়ে পড়ল কণিকা। রানাও নিজের সমস্যা নিয়ে মাথা ঘামাতে শুরু করল। পিয়া মিথ্যে কথা বলেছে, এখনও তা বিশ্বাস করতে পারছে না ও। ওর ধারণা ঠিক খবরটা জানা নেই নন্দীদের, কিংবা এরাও হয়তো হোটেল কসমোপলিটানের সেই বুড়ো রিসেপশনিস্ট ক্লার্কের মতো মিথ্যে কথা বলছে। কিন্তু কেন? অদ্ভুত সুন্দর একটা গ্রাম অ্যাবারডিন। ঘাটের মুখে অসংখ্য ছোট বড় নৌকা আর মোটর বোট গিজগিজ করছে। কাছে ঘেঁষা সম্ভবই নয়। চীনারা সপরিবারে বেড়াতে এসেছে। ঘাট থেকে বেশ খানিকটা দূরে নোঙর ফেলল সুধীর। 13 বছরের একটা চীনা কিশোরী তার সাম্পান নিয়ে দ্রুত চলে এলো বোটের কাছে। সাম্পানে চড়ে তীরে পৌঁছল ওরা। চাঁদের আলোয় আঁকা ছবির মতো লাগলো গ্রামটাকে। মেঠো পথ ধরে কিছুক্ষণ ঘুরে বেড়ালো ওরা। ক্লান্তির অজুহাত তুলে ফেরার প্রস্তাব দিল কণিকা। আবার তীরে ফিরে এসে সাম্পানে চড়ল ওরা। সাম্পানেও রানার পাশে বসল কণিকা। অনেকক্ষণ পর কথা বলল সে। এদিককার দ্বীপগুলোয় গেছেন কখনো? না। তাহলে বলুন, কাল আপনি সময় করতে পারবেন কি না? অন্তরঙ্গ সুরে বলল কণিকা। কাল আমি সিলভার মাইন বের একজনের সাথে দেখা করতে যাব। ইচ্ছে করলে আমার সাথে যেতে পারেন। ওখানকার জলপ্রপাতটা ভারী সুন্দর, দেখলে ভুলতে পারবেন না। যাবেন না কি? ইচ্ছে করলে আপনি আমার সাথেই ফিরতে পারেন। আমার হাতে অঢেল সময়। সিলভার মাইন বেতে কার সাথে দেখা করতে যাবে কণিকা জানেন মিস্টার ডিও? সকৌতুকে বলল সুধীর। সে এক ইতিহাস। আমার বোনের মনটা না সাংঘাতিক কোমল। শুনুন তাহলে। প্রথম যখন এখানে আসি আমরা, সে সময় এক মহিলা আমাদের ঘরদোর পরিষ্কারের কাজ করে দিত। এখন তার বয়স হয়েছে। সেই বুড়িকে মাসে একবার করে দেখতে যায় কণিকা। এটা সেটা দিয়েও আসে। বোটে চড়ল ওরা। ইঞ্জিনের আবার সেই বিকট আওয়াজ। আবার ওরা কথা বলার সুযোগ পেল নন্দীদের বাড়ির ঘাটে পৌঁছে। উষ্ণ আতিথেয়তা আর ডিনারের জন্যে ওদেরকে ধন্যবাদ জানালো রানা। নন্দীরাও জানালো। ডিউকের সঙ্গ লাভ করে তারা আনন্দ পেয়েছে। বিদায় নিয়ে বাড়ির ভিতর চলে গেল কণিকা। ঘাট থেকে আবার বোটে চড়ল ওরা। সুধীর পৌঁছে দেবে রানাকে সৈকতে। সৈকত থেকে পায়ে হেঁটে রিপালস বে হোটেলে ফিরল রানা। সেই চীনা লোকটার মুখ এখনও ভুলতে পারেনি ও। বিশেষ সতর্কতার সাথে পিছনটা লক্ষ্য করল ও, কিন্তু ওকে কেউ অনুসরণ করছে বলে মনে হলো না। হোটেলে ফিরে এসে সরাসরি নিজের কামরায় গেল না রানা। দরজার দিকে মুখ করে কিছুক্ষণ বসে থাকলো বারে, কিন্তু আয়নার দেখা সেই চেহারাটা নিয়ে বারে ঢুকল না কেউ। নিজের ঘরে ফিরল রানা। না, কোনো অবাঞ্ছিত অতিথি ওর জন্য অপেক্ষা করছে না, কিন্তু তবু ওর সহজাত অনুভূতি বলে দিল, রানা সাবধান, সামনেই বিপদ। অধ্যায় 8। পরদিন সকাল 10টায় স্বরাষ্ট্র দফতরের বহিরাগত বিষয়ক একজন কর্মকর্তার সাথে দেখা করল রানা। ভদ্রলোক ব্রিটিশ। রানার সমস্যা নিয়ে
বিশেষ মাথা ঘামাতে রাজি হলেন না বটে, কিন্তু কার কাছে গেলে সাহায্য পাওয়া যাবে তার হদিশ জানিয়ে দিলেন। ট্যাং ফান নামে একজন অফিসার আছে এই দফতরে। দীর্ঘদিন বসবাস করছে এমন বহিরাগতদের সম্পর্কে সেই নাকি সমস্ত খোঁজখবর রাখে। বেলা 11টায় ট্যাং ফানের সাথে দেখা করল রানা। লোকটার মাথায় চুলের কোনো বালাই নেই, সবটাই চকচকে টাক, চোখ দুটো লাল এবং কোটর থেকে ঝুলে আছে। মনে হয় একটু ঝাঁকি লাগলেই টপ টপ করে ডেস্কের ওপর পড়ে যাবে। রানাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখল সে, তবে নিজে বেশ ব্যস্ত হয়ে উঠল। অবশেষে পাওয়া গেল মীর শফিকুর রহমানের ফাইল। ফাইলটা উল্টে পাল্টে দেখল তেনফাং। তারপর বলল, মিস্টার শফিকের শেষ ঠিকানা ছিল হোটেল কসমোপলিটান। হংকংয়ে আসার পর থেকে বরাবর ওই হোটেলেই ছিলেন। একটা চীনা মেয়েকে বিয়ে করেন। কি করতো সে? ফাইলটা আবার একবার দেখে নিয়ে ট্যাংফাং জানালো, হংকং এসেছিলেন এক্সপোর্টার হিসেবে, কিন্তু আমার ধারণা কোনো কাজই আসলে করতেন না তিনি। অন্তত আমার এই ফাইলে কোনো তথ্য নেই। চাকরি বা ব্যবসা করলে এখানে সেটার উল্লেখ থাকার কথা। বোধহয় সাথে কিছু টাকা পয়সা ছিল, তাই দিয়ে চলতেন, অথবা দেশ থেকে টাকা আসতো। কিন্তু আমি শুনেছি, বলল রানা, হোটেল কসমোপলিটান ছেড়ে দিয়ে রিপালস উপসাগরের একটা বাড়ি ভাড়া নিয়েছিল শফিক। লনফিনের বাড়িটা চেনেন আপনি? ভুরু কুচকে ঝাড়া 5 সেকেন্ড রানার দিকে তাকিয়ে থাকলো ট্যাংফাং। তারপর বেশ একটু জোরেই হেসে উঠল। মিস্টার শফিক লনফিনের বাড়ি ভাড়া নিয়েছিলেন? অসম্ভব। মাসে কম করেও 1600 পাউন্ড ভাড়া ওটার। অত টাকা কোথায় পাবেন তিনি? বাড়িটায় এখন মিস্টার নন্দী আছেন, তার আগে ছিলেন এক ইংরেজ ভদ্রলোক। ইংরেজ ভদ্রলোক ছিলেন? চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো রানার। ঠিক জানেন আপনি? কিন্তু আমি শুনেছি মিস্টার নন্দী বাড়িটা ভাড়া নেবার আগে ওটা নাকি খালিই পড়েছিল। আরে না, ওই ইংরেজ ভদ্রলোকের কাছ থেকেই তো বাড়িটা নিয়েছেন মিস্টার নন্দী। ভদ্রলোকের নামটা এই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারছি না। তাকে অবশ্য আমি কখনো দেখিনি। আরেকটা প্রশ্ন, বলল রানা, চীনা মেয়েটাকে মানে সুজিকোয়াওকে শফিক কি সত্যি বিয়ে করেছিল? সেটা বলতে পারবে এখানকার কাজী অফিস। ট্যাংফাং ফাইলটা বন্ধ করে বলল, আপনাকে আমি কাজী অফিসের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। কাজী অফিসে চলে এলো রানা। এক দাড়িওয়ালা ভদ্রলোক বিশাল বপু নিয়ে মস্ত এক চেয়ারে বসে আছেন। মাথায় সিল্কের কাপড়ের উপর রংচঙ্গে রেশমি সুতার নকশা করা টুপি। খুব কম কথা বলেন। রানার আগমনের হেতু জানার পর নিঃশব্দে একটা ফাইল বের করলেন। সেটা থেকে ম্যারেজ সার্টিফিকেটটা বের করে ধরিয়ে দিলেন রানার হাতে। সার্টিফিকেট দেখে কয়েকটা তথ্য জানতে পারল রানা। বছরখানেক আগে সুজিকোয়াওকে বিয়ে করেছিল শফিক। ওদের বিয়েতে সাক্ষী ছিল একজন বাঙালি লোক এবং একজন চীনা মেয়ে। বাঙালি লোকটার নাম শহীদ আশরাফ, চীনা মেয়েটার নাম ইসি তাহি। রানার প্রশ্নের উত্তরে কাজী সাহেব বললেন, এই বাঙালি ভদ্রলোক শহীদ আশরাফ সম্পর্কে আমার কিছু জানা নেই। সম্ভবত মিস্টার শফিকের কোনো বন্ধু হবেন। ভদ্রলোককে আগে বা পরে কখনো দেখিনি আমি। ইসি তাহি? এর সম্পর্কেও আমি কিছু জানি না মিস্টার ডিউক, দুঃখিত। সাধারণত পরে আর সাক্ষীদের কোনো দরকার হয় না, তাই ওদের ঠিকানা রাখার নিয়ম নেই। আর কোনো সাহায্য পাওয়া যাবে না বুঝতে পেরে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে এলো রানা। গাড়িতে ফিরে এসে সিগারেট ধরালো ও। সাক্ষী দুজনকে খুঁজে বের করতে হবে। ইসি তাহি আর শহীদ আশরাফের সাথে কথা বলা দরকার। গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে চলে এলো ও। শহীদ আশরাফ? টোবাকো পাইপে কষে এক টান দিয়ে এক মুখ ধোয়া ছাড়ল চিফ ইন্সপেক্টর জেসন। এই লোকটাকে আপনি খুঁজছেন কেন বলুন তো? মীর শফিকুর রহমানের বিয়েতে একজন সাক্ষী ছিল সে। আপনি লোকটাকে চিনেন? শুধু চিনি তাই নয়, ওকে আমরা গরু খোঁজা খুঁজছি, গম্ভীর স্বরে বলল জেসন। ও তো কুখ্যাত ড্রাগস স্মাগলার। ফাঁদ পেতে ধরার সব ব্যবস্থা শেষ করে এনেছি, এই সময় পালিয়ে গেল ব্যাটা। সম্ভবত ম্যাকাও বা ক্যান্টনে চলে গেছে সে। ওসব জায়গায় খোঁজ করেননি?
ম্যাকাওতে খোঁজ করা হয়েছে, কিন্তু সেখানে তার কোনো হদিস পাওয়া যায়নি। আর সুযোগ সুবিধের অভাবে ক্যান্টনে আমরা তার কোনো খোঁজই নিতে পারিনি। শহীদ আশরাফ সত্যিই কি স্মাগলার? মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে? বড় একটা চোরাচালানি দলের হয়ে কাজ করেছে ও, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দৃঢ়তার সাথে বলল চিফ ইন্সপেক্টর। ক্যান্টন থেকে প্রচুর হেরোইন পাচার করা হয় হংকংয়ে। বড় একটা চালানের জন্য অপেক্ষা করছিলাম আমরা। নিভে যাওয়া পাইপটা আবার ধরালো সে। ইনফরমার জানালো চলতি মাসের 1 তারিখে চালান আসছে। ফাঁদ পাতলাম আমরা, কিন্তু কিভাবে যেন আগেই টের পেয়ে গেল আশরাফ। পালিয়ে চলে গেল সে। এ মাসের 1 তারিখে? তার মানে শফিকের মৃত্যুর 2 দিন আগের ঘটনা? হ্যাঁ, কিন্তু দুটো ঘটনার সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। তা আছে কি না জানি না, বলল রানা। আমি শুধু প্রয়োজনীয় তথ্য জোগাড় করছি। সিগারেট ধরালো ও। আচ্ছা, ইসি তাহি নামে কোনো মেয়েকে চিনেন? এই মেয়েটাও শফিকের বিয়েতে সাক্ষী হয়েছিল। ইসি তাহি? স্মরণ করার চেষ্টা করল জেসন। না। স্মাগলারদের সাথে শফিকের কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ ছিল কি না বলতে পারেন? ওর সম্পর্কে এ লাইনে কখনো চিন্তা করিনি আমরা, কাঁধ ঝাঁকালো জেসন। সম্পর্ক থাকা বিচিত্র নয়, বিশেষ করে আশরাফের সাথে যখন বন্ধুত্ব ছিল। বিদায় নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো রানা। গাড়ি নিয়ে চলে এলো ওয়ানচাই সৈকত এলাকায়। এখানেরই একটা বার অ্যান্ড রেস্টুরেন্টে ম্যাডামের সাথে পরিচয় হয়েছিল ওর। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।